আজকে এবিটিএ টেস্ট পেপারের 670 পাতার যে অঙ্কগুলো আছে তার 1, 2, 3 অঙ্কগুলো আমি শেখাবো। প্রথমে যে একের অঙ্কগুলো আছে, একেরটা বলছে একটি শহরে বর্তমান জনসংখ্যা পি যদি জনসংখ্যা 4% হারে বৃদ্ধি পায় তবে এন বছরে তার জনসংখ্যা কত হবে। তো দেখো, প্রথমে আমি লিখে নিলাম যে একটি শহরের জনসংখ্যা পি যদি জনসংখ্যা 4% বৃদ্ধি পায় তবে এন বছরে জনসংখ্যা হবে, ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1+r/100। এখানে তো আরের জায়গায় কত এসছে 4%, তাই আমি আরের জায়গায় নিলাম 4r/100 ব্র্যাকেট দিয়ে, যেহেতু বছরটা এখানে কত বলে দিয়েছে এন বছর, তাই এনের জায়গায় এন লিখলাম। কাটাকুটি করলাম, 4 দিয়ে 100 কাটলে 25, তাহলে হচ্ছে কত 1+r/25 এন। এটা হচ্ছে কত নম্বর অপশানে আছে, এটা এ নম্বর, এ অপশানের মধ্যে অঙ্কটা পাবে। এরপর 2 অঙ্কটা দেখো, 2x² - 12x + p + 2 = 0 এই সমীকরণে বীজদ্বয়ের পার্থক্য 2 হলে এর মানটা কত হবে। তো দেখো, প্রথমে সমীকরণ 2 নিলাম, 2x² - 12x + p + 2 = 0। এখান থেকে আমি a এর মানটা বের করলাম 2, আর b এর মানটা বের করলাম -12, আর c এর মানটা p + 2। বীজদ্বয়ের সমষ্টি যেটা আমরা জানি সেটা ফর্মুলা হচ্ছে -b/a, তাহলে আলফা প্লাস বিটা। এখানে b এর মান তো পেয়েছি -12, তাহলে -12 মাইনাসে মাইনাসে +12, আর নিচে 2 থাকলো, যেহেতু এর মানটা 2 এসছে, তাহলে আলটিমেট হলো কত 6। এবার হচ্ছে বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, c/a, c এর মান p + 2 আর a এর মান 2, তাহলে লিখলাম p + 2/2 লিখে নিলাম। এবার বলেছি এটা বের করতে বলেছে, এটা বীজদ্বয়ের পার্থক্য। বীজদ্বয়ের পার্থক্য মানে বিয়োগফল আলফা মাইনাস বিটা। আলফা মাইনাস বিটার তো আলাদা কোনো ফর্মুলা হয় না, তাহলে আমরা আলাদা করে একটা ফর্মুলা বের করে নিয়েছি। আলফা মাইনাস বিটা মানে হচ্ছে যে আলফা প্লাস বিটা স্কোয়ার -4, মানে এটা একটা ফর্মুলা, সেটা হচ্ছে a - b হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি এর হোল স্কোয়ার -4ab। এই ফর্মুলায় ফেলে আমরা আলফা মাইনাস বিটার মানটা বের করবো। তাই জন্য করেছি আলফা মাইনাস বিটা, এখানে স্কোয়ারটাকে ওপরে রুট করে দিয়েছি, বাকিটা বুঝতেই পারছো। এবার আমরা আলফা প্লাস বিটার মানটা 6 পেয়েছি, বসালাম 6² -4, আলফা ইন্টু বিটা মানে এইটা ছিল p + 2/2, এটা বসালাম, কাটাকুটি করলাম, করে এসছে 36 - p+2। আর এখানে দুইটি বীজের যে পার্থক্য সেটা বলে দিয়েছে 2 বলেছে, সমান সমান করে দিলাম। দিয়ে এবার আমরা কি করলাম, এই স্কোয়ারটাকে ওপারে গিয়ে রুট করলাম, মানে 4 হলো, 36টা গিয়ে ওপারে চলে গেল -36, বিয়োগ করে কত এলো, বিয়োগ করে -32, কাটাকুটি করলাম, মাইনাস মাইনাস কেটে গেল, 2টা গিয়ে ডিভাইড করে 16 এলো, আর পিটা গিয়ে এপারে যদি p+2 ছিল 2টা উপরে গিয়ে বিয়োগ হয়ে গেল, তাহলে আলটিমেট কত হলো 14। তাহলে পি এর মান হচ্ছে 14। এখানে কত নম্বর অপশান আছে, পি এর 14 হচ্ছে সি নম্বর অপশান। 3 নম্বর অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটা ব্যাস এবং সি বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু ও এসি 45 ডিগ্রি হলে তাহলে ও সিবির পরিমাণ বের করো। আমি একটা এঁকে নিয়েছি ছবিটা আগে, যে দেখো ছবিটা এঁকেছি, এ বি একটা মানে ব্যাস, এখানে ও একটা কেন্দ্রবিন্দু আর সি একটা বাইরের বিন্দু নিলাম, নিয়ে একটা ত্রিভুজ আঁকলাম। এবার দেখো এখান থেকে ও এ সি এই মানটা বলে দিয়েছে, ও এ সি মানে এই মান 45 ডিগ্রি, ও সিও 45 হবে, কারণ এটা একই ব্যাসার্ধের মধ্যে অন্তর্ভুক্ত, মানে এই কোণটা আর এই কোণটা একই জায়গার মধ্যে পড়ছে, তাই ও সি এ এটাও 45 ডিগ্রি হচ্ছে, কারণ একই ব্যাসার্ধের সংলগ্ন কোণ। আমরা জানি এসিবি কোণের একটি অর্ধবৃত্তস্থ কোণ, মানে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ হয়। তাই যদি হয় তাহলে সমকোণ থেকে আমি যদি 45 বিয়োগ করি তাহলে ও সিবি মানটা পেয়ে যাবো। এই ও সিবির মানটা হচ্ছে 90 - 45 = 45 ডিগ্রি। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো, এটা হচ্ছে অপশান হবে বি। 4 অঙ্কটা দেখো, sin θ = cos θ হলে 2θ মান কত হবে। খুব সুন্দর অঙ্কটা,
আগে আমরা এটাকে পূরক কোণে কনভার্ট করে নেব। সাইন থিটা সমান সমান কস থিটা, কস থিটাকে পূরক কোণ করলে সাইন 90 মাইনাস থিটা, সাইন সাইন কেটে গেল, থিটা এপারে চলে এলো, থিটা থিটা যোগ করলে 2 থিটা ইকুয়াল টু 90। তাহলে থিটা 2 থিটার মানে বের করতে বলেছে, সুতরাং এটা 90, অপশান এ। 5 অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাস সমান যদি ওই চোঙের আয়তন 2156 ঘনসেমি হয়, তাহলে চোঙের ব্যাসার্ধ কত হবে? তাহলে একটা চোঙ বলেছে, তার উচ্চতা ব্যাসার্ধ সমান বলে দিয়েছে। তাই আমরা কি করে নিলাম, যে লিখে নিলাম যে চোঙের উচ্চতা ব্যাসার্ধ সমান, তার মানে এইচ ইকুয়াল টু ব্যাসার্ধ না ব্যাস সমান এইচ ইকুয়াল টু 2r। তাহলে আমরা আয়তন কি জানি, পাই আর স্কোয়ার এইচ। এখানে পাইয়ের জায়গায় বসালাম 22/7, আর এর জায়গায় আমরা আর এর মানটা বসাবো, কিন্তু এখানে আর এর মান তো বলে দেয়নি, তাই আর এর জায়গায় আরই রেখে দিলাম। আর এইচের জায়গায় বলেছে এইচ আর 2r সমান, মানে ব্যাস সমান, তাই এইচ না লিখে আমি এইচের জায়গায় 2r লিখলাম। দিয়ে এবার আমরা গুণ করলাম, 22 দুগুণে 44/7, আর স্কোয়ার এই একটা গুণ করলে আর কিউব। এবারে এই 44/7 তো ওপরে চলে গেল, দিয়ে কাটাকুটি করলাম, করে এসছে 49 গুণ 7, তার মানে 777। এটাকে যদি কিউবটাকে যদি আমি ঘনমূল করে দিই, তাহলে 7-এর 3টে কিউবের সঙ্গে এই ঘনমূল কেটে গিয়ে 7 পড়ে থাকছে, তার মানে আর এর মান 7। আমাকে বের করতে বলেছে ব্যাসার্ধের মান কত, তাহলে ব্যাসার্ধের মান 7, সুতরাং সি অপশান। 6টা বলেছে y সমান সমান 3x মাইনাস 4 এর মধ্যমা 17 হয়, তবে তার y এর মানটা কত হবে? তাহলে দেখো y সমান সমান 3x মাইনাস 4টা লিখলাম। এবার আমরা কী করলাম, এখানে এক্স, এখানে মধ্যমা 17 মানে এক্সের মানটা 17 বলে দিয়েছে, 17 বসালাম, 3×17 51, তার থেকে 4 বিয়োগ করে 47, সুতরাং অপশান সি। এবার আমরা করাবো 2-এর অঙ্কগুলো করাবো। 2-এর 1-এরটা বলছে শূন্যস্থান পূরণ করানোর মধ্যে a+b/4, a b+c/3, c+a/5, এটা বলেছে a:b:c অনুপাতটা কত হবে? এটা করতে গেলে আমাকে আগে কে ধরে নিতে হবে, এটা সমান সমান কে, তাহলে a+b/4 ইকুয়ালস টু কে, তাহলে a+b ইকুয়াল টু 4k, এরকমভাবে b+c/3 ইকুয়াল টু 3k, b+c 3k, c+a/5 ইকুয়াল টু k, c+a ইকুয়ালস টু 5k। এইভাবে বের করে নেওয়ার পর এবার আমরা কি করব, সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমরা ভেদে করব। এখানে দেখো সংযোজন প্রক্রিয়া সবকটা যোগ করতে হবে, a+b, b+c, c+a, এদিকেও সমান সমান দিয়ে 4k, 3k, 5k, এটা যোগ করে 2a প্লাস 2b প্লাস 2c, এখানে যোগ করে আসছে 12k। 2টা কমন নিয়ে নিলাম, a+b+c, আর এদিকে 12-এর সঙ্গে 2 কাটাকুটি 6k, তাহলে a+b+c ইকুয়াল টু 6k। এবার আমাকে ইন্ডিভিজুয়ালি বের করার জন্য a+b+c থেকে b+c বিয়োগ করতে হবে, তবে b+c চলে গেলে এ পড়ে থাকবে, তাহলে এর মানটা কত হবে না 6k থেকে, যেহেতু এখানে a+b+c মান 6k ছিল আর b+c এর মান 3k ছিল, তাই বিয়োগ করলে 3k, তাহলে এর মান হচ্ছে 3k একটা। 2 নম্বর, এরমভাবেই আমরা a+b+c থেকে ac বিয়োগ করবো, যেহেতু b বের করবো তাই a আর cটা বিয়োগ করে দেবো, তাহলে এখানেও a+b+c 6k আর ac হচ্ছে 5k, বিয়োগ করলে সিঙ্গেল k, তাহলে b এর মান k হলো। ঠিক সেমভাবেই আমি সি বের করবো, তাহলে a+bটা বিয়োগ করবো, তাহলে a+b+c 6k আর ab হচ্ছে 4k, তাহলে বিয়োগ করলে আসছে c ইকুয়াল 2k। এইভাবে আমরা 3টে বের করে নিলাম। এবারে a:b:c বের করতে বলেছে, তাহলে প্রথমটা ছিল 3k, তারপরটা ছিল k, তারপরটা 2k, অনুপাত করলে k এগুলো কেটে গেল, 3:1:2। 2 নম্বর অঙ্কটা দেখো, একটি অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ অনুপাত 5/7:2/3, তাদের মূলধনের অনুপাতটা কত হবে? প্রথমে লভ্যাংশ অনুপাতটা লিখে নিয়েছি, দিয়ে আমি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশান করলাম, তাহলে কত, 3×5=15 আর 7×2=14, তাহলে 15:14 বেরোলো অনুপাতটা। আর আমরা জানি যেহেতু লভ্যাংশ অনুপাত মূলধনের অনুপাত সমান হয়, সুতরাং মূলধনের অনুপাতটাই হবে 15:14। 3 অঙ্কটা দেখো, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো এদেরকে বলে কেন্দ্রীয় প্রবণতার মাপক বলা হয়। এটা হলে কি হবে, উত্তরটা হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক, এটা মনে রাখবে, এটা শর্ট কোশ্চেন খুব আসে। 4 অঙ্কটা দেখো, সূর্যের উন্নতিকোণ যদি 45 অপেক্ষা বেশি হয়, তাহলে ছায়ার দৈর্ঘ্য কি কমবে না বেশি হবে? অবশ্যই, যখনই সূর্যের উন্নতিকোণ বেশি হবে, মানে কম থেকে বেশির দিকে যাবে, তত ছায়ার দৈর্ঘ্যটা আস্তে আস্তে কমে যাবে। আর সূর্যের উন্নতিকোণ যদি কম থেকে বেশির দিকে হয়,
তাহলে ছায়ার দৈর্ঘ্য কম হচ্ছে। ঠিক উল্টো, যদি আমরা বেশি থেকে কমের দিকে যাই তাহলে ছায়ার দৈর্ঘ্য বাড়তে থাকে, এটা মনে রাখবে। 5 অঙ্কটা, বৃত্তের পরিলিখিত সামান্তরিক একটি কি হয়? বৃত্তের পরিলিখিত সামান্তরিক একটা সবসময় রম্বস হয়। 6 অঙ্কটা দেখো, এখানে সেমিটা বলছে ড্যাশ সেমি, এই সেমিটা এখানে লিখে দিয়েছে 5√3, এটা ভুল করে এখানে চলে এসেছে। এটা হবে 5√3 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে বাহুটা কত, ঘনকের 5√3 হবে, এখানে চলে এসেছে এখানটায়। তাই আমি কি করলাম, যে লিখলাম 5√3 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, হচ্ছে ফর্মুলা √3 ইন্টু বাহু, তাই √3 ইন্টু 5√3 গুণ করলে 15 সেমি, উত্তরটা হবে 15 সেমি। 3 সত্য মিথ্যার মধ্যে 1 অঙ্কটা দেখো, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে একই বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হয়? চক্রবৃদ্ধি সরল সুদ দুটো আমি আলাদা করে বের করেছি, যদি এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে 1 বছরের সরল সুদ হোক আর চক্রবৃদ্ধি সুদ হোক সবসময় এটা সমান হয়, এটা সত্য, এটা ঠিক কোথাও, কিন্তু তবু আমি এটা প্রমাণ করে দিয়েছি। দেখো আমি 1000 টাকা 10% 1 বছরের সরল সুদ বের করেছি, এসছে 100 টাকা। আবার 1000 টাকা 10% 1 বছরের চক্রবৃদ্ধি বের করেছি, সেখানেও ক্যালকুলেশন করে এসছে দেখো 100 টাকা। তার মানে দুটোই কিন্তু সমান। 2 নম্বর অঙ্কটা দেখো এবারে, x² - x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, এটা বলছে। দেখা যাক, করে দেখতে হবে। দেখো x² - x + 2টা আমি লিখে নিয়েছি, এখান থেকে যে সমীকরণটা হয় ax² + bx + c = 0, এখান থেকে a এর মান, b এর মান, c এর মানটা বের করে নিয়েছি। এবার আমরা যে ফর্মুলা জানি b² - 4ac, b মানে এখানে -1 এর হোল স্কোয়ার, 4 এর জায়গায় 1 আর c এর জায়গায় 2 বসলো। তাহলে দেখো এখান থেকে -1 স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস মানে 1, আর এখানে গুণ করলে 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ করলে -7 <= 0। তাহলে যদি 0 থেকে ছোট হয় তাহলে সেটা হচ্ছে বাস্তব বীজ নেই, সুতরাং এটা ওরা তাই বলেছে, তাই জন্য সত্য হবে এটা। 3 নম্বর অঙ্কটা বলেছে দুটি বৃত্তের বহিঃস্পর্শ করলে বৃত্তটির সাধারণ স্পর্শক সংখ্যা 3 হয়। দেখো আমি দেখিয়েও দিয়েছি, দুটো বৃত্ত এঁকেছি, 1 2 3টে সাধারণ স্পর্শক, তাই এটা সত্য হবে। 4 নম্বর অঙ্ক দেখো, নীরের লম্ববৃত্তাকার চোঙের কোনো শীর্ষবিন্দু নেই, এটা সত্য, কারণ এটা চোঙ, যদি শঙ্কু হতো তাহলে শীর্ষবিন্দু থাকতো, এটা চোঙ বলে এর কোনো শীর্ষবিন্দু হয় না, সত্য এটা। 5 নম্বর অঙ্ক দেখো, sin 15° - cos 75 এর মান কত, 1 বলে দিচ্ছি এখানটায়। তো আমাদের কত হয় দেখি আমরা, দেখো আমি করেছি sin 15° - cos 75, আমি একটাকে পূরকক্ষণ করব, তাই cosটাকে পূরকক্ষণ করলাম, cos 90 - 15, অতএব sin 15, sin 15 কেটে গেলে 0, সুতরাং ওরা বলছে 1, আমাদের 0 এসছে, তাই এটা মিথ্যা। 6 অঙ্কটা বলছে নিচে যে তথ্যগুলো গড় আর মধ্যমা সমান, মানে 5 3 9 6 7, এদের গড় আর মধ্যমা বলছে সমান। দেখো 5 3 9 6 7 এদের গড় করে এসছে, 3 সবকটা যোগ করে 30, তাকে 5টা সংখ্যা দিয়ে ভাগ করে 6, মানে গড় এসছে 6। আবার মধ্যমা দেখো সাজিয়ে নিলাম ছোটো থেকে বড়, সাজানোর পর যেহেতু 5টা সংখ্যা তাই 5 + 1/2 মানে থার্ড সংখ্যা, থার্ড মানে 6 নম্বর, তাই এটা হচ্ছে 6। তার মানে এটা ওদের কাছে সত্য, কারণ ওরা দুজনেই বলেছে যে গড় আর মধ্যমা সমান হবে, তাই জন্য এটা সত্য।